আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে এই মুহূর্তে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণ আগে মিমের একটি ভিডিও দেখলাম। সেখানে মিমে অনেক আক্ষেপ করে মিম অনেক কথা বলল। আসলে মাথায় আসলো না মিম কি বোঝাতে চাইছে। মিম বোঝাতে চাইছে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অনেক টর্চার করেছে, তার শ্বশুরবাড়ির লোকজন তার ভিডিও ছেড়েছে, অশ্লীল কথাবার্তা তাকে নিয়ে বলেছে, তার অশ্লীল ভিডিও ছেড়েছে। কিন্তু আসলে কি তাই? আমরা তো যতটুকু আমরা দেখেছি ভিউয়ার্স, আমার মতো আপনারাও দেখেছেন যে মিমই প্রথমে কিন্তু খোঁচাখুচি করতো এই তার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে। বিয়ের এক রাত বাসর না কাটিয়েই সকালবেলা এসে মুখ না ধুয়েই সে কী করলো, শ্বশুরবাড়ির গীবত গাইতে লাগলো। হ্যাঁ, গীবত গাইতে লাগলো। আর সেই গীবতেরই পাল্টা জবাব দিল হলো শারমিন। বাট শারমিনের কথাগুলো নাকি মিমের এত বেশি আঘাত লেগেছে, মিম সহ্যই করতে পারছে না। মিম শারমিনকে নিয়ে যে কথাগুলো ইঙ্গিত করলো, একবার গভীরে ভাবুন তো। মনে হচ্ছিল শারমিন এবং মিমের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক ছিল। হ্যাঁ, যেহেতু দুটো মেয়ে, আর মিমের কথার পরিপ্রেক্ষিতে এটাই দাঁড়ায় যে মিম এবং শারমিন দুজনের মধ্যে সমকামিতা ছিল। কারণ মিমই বলেছে ভিডিওতে যে শারমিন এবং মিমের মধ্যে এমন কিছু কথা, এমন কিছু গোপন সম্পর্ক ছিল যেটা সাক্ষী একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সেই জিনিস দেখেনি। কি বোঝাতে চেয়েছে মিম? যে শারমিনও তখন তার স্বামীর কাছ থেকে আঘাত পেয়ে একা ছিল, এপাশে মিমও কিন্তু সেই মুহূর্তে সানির কাছ থেকে আলাদা হয়ে একা ছিল। দুজনেই স্বামী পরিত্যক্তা ছিল, দুজনেই তখন একসঙ্গে একই রুমে বসবাস করত। এবং তারা, আমরা দেখেছি ওই মুহূর্তে তাদের নিয়ে অনেক ভিউয়ার্সরা কমেন্টস করতো, আপনারা কি সমকামী? আপনাদের মধ্যে বন্ধুত্ব আচার আচরণগুলা খুব সন্দেহজনক। আর আজ মিমের কথার সঙ্গে সেই ভিডিওগুলা তখন নাড়া দিল। হ্যাঁ বন্ধুরা, মিম যে ইঙ্গিতগুলা করলো সেই ইঙ্গিতগুলাই স্পষ্ট ভেসে উঠছে যে শারমিন মিমের মধ্যে একটা সমকামিতার সম্পর্ক ছিল এবং 100% ছিল। তখন অনেকে অনুমান করলেও আজ মিমের কথায় সেটাই ভেসে উঠেছে। মিম আবেগ আপ্লুত কান্না জড়িত কণ্ঠে বলেছে যে আমার সঙ্গে শারমিনের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কটা একমাত্র আমি আর শারমিন জানি কতটা গভীরে ছিল, কতটা আপদ ছিল, কতটা আমরা নিজেরা নিজেদের কাছে ওপেন ছিলাম। শুধু তাই নয়, সে এটাও বলেছে যে আল্লাহ ছাড়া আমাদের এই সম্পর্কের কথা কেউ জানে না, কেউ বোঝে না। তাহলে আমরা ধরে নিব যে শারমিন এবং মিম এরা দুজন এক সময় ওই ধরনের ওই অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিল। আর এই জড়ানো সম্পর্ক থেকে রিলিজ পেতেই শারমিন তো বয়সে একটু বড়, তার উপর মিমের চাইতে চালাক। হ্যাঁ, শারমিন মেয়েটা কিন্তু গভীরে গভীরে চালাক। মিমকে আমরা চালাক বলছি, হ্যাঁ অবশ্যই মিম চালাক, কিন্তু মিমের মধ্যে না একটা অশিক্ষিত গ্রামের অজপাড়া গায়ের মেয়ে, খুব একটা চোখ নাক মুখ খোলা নয়, যতটা খোলা শারমিনের, যতটা শারমিন বোঝে, যতটা শারমিন চালাক, ঠিক ততটা কিন্তু মিম নয়। মিম ওই যে বললাম না, শারমিন কিন্তু ঢাকায় যে 12 জায়গায় চাষ করে বেরিয়েছে। চাষ বলতে সে গার্মেন্টসে চাকরি করেছে, সে 13-14 বছরে একটা পুরুষের মাথা ভেঙে খেয়েছে। সেই পুরুষটা বিদেশে ছিল, প্রবাসী স্বামী ছিল, তাকে তালাক দিয়ে সে আবার বাবা মার কাছে ফেরত এসছে। সে মেডিকেল থেকে শুরু করে ঢাকা শহর চষে বেরিয়েছে। সে বিভিন্ন ওই যে আরও সে আওলা ঝাওলা গান, মওলা মওলা গান, কী সব যেন পালা, যাত্রাপালা গান, বিভিন্ন যাত্রাপালাতে ঘুরে ঘুরে সব কিছু মিলে মিমের কাছে কিন্তু শারমিন কিছু না। তাই শারমিন কিন্তু এই সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত বজিয়ে রেখেছিল যতক্ষণ পর্যন্ত তার একটা জায়গায় পৌঁছানোর দরকার ছিল। হ্যাঁ, শারমিন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, মিমের সাথে মেলামেশা করে সে জেনে গিয়েছে কিভাবে তার ফেস ভ্যালু হয়েছে। মিমের সাথে মিশে তাকে সবাই চিনেছে, মিমের সাথে মিশে সে কন্টেন্ট তৈরি করা শিখেছে, সে ইউটিউব চ্যানেলে জনপ্রিয়তা ধরেছে। সে নিজেই বলেছে সবার চাইতে তার কম সময়ে লেগেছে মনিটাইজেশন ওপেন করতে, চ্যানেলকে সে দাঁড় করাতে, কারণ সে মিমের সাথে মিশে এই কাজগুলা করেছে। কিন্তু যখনই সে মনে করেছে এখন আর মিমের সঙ্গে এভাবে মেলামেশা করা যাবে না, যখনই সে বুঝে গিয়েছে মিমের সঙ্গে এভাবে চললে তার ভবিষ্যৎ আসলেই অন্ধকার, তখনই সে কী করলো, মিমের কাছ থেকে আগলা দিল এবং বাবুকে ঠেলে ঠেলে দিল মিমের দিকে।
তার এই মিম এবং বাবু তাদের মধ্যে এই বন্ধুত্ব, তাদের মধ্যে এই প্রেম সম্পর্কে না মিমের চাইতে আগ্রহটা বেশি ছিল কিন্তু প্রথম দিকে এই শারমিনের। হ্যাঁ, শারমিনের ছিল, আর ওদিকে ছিল সাবিনারও স্বার্থ ছিল। আমার কেন যেন মনে হয় সাবিনা এবং বাবু এদের মধ্যে একটা গোপন একটা কি যেন আছে। আপনারা ভিডিওগুলো ফলো করে দেখবেন যে মানে সাবিনাকে ভালো দেখালে, সাবিনাকে একটু মানে কি বলে ওকে, যে পাশাপাশি থাকতে, সাবিনার রান্নাবান্না, সাবিনার সাজগোজ, সাবিনার চেহারা সব কিছু মনে হয় কি বাবু আরিফের চাইতে বেশি বেশি করে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বাবু মিম এবং মিমের উপর যতটা দুর্বল, বাবু তার চাইতে বেশি দুর্বল হলো সাবিনার উপর। আর সাবিনাও এই জিনিসটা উপভোগ করে, যার জন্য সে মিমের উছিলা দিয়ে বাবুকে কাছাকাছি রাখতে পারার একটা উছিলা এই সাবিনা রেখেছে। কারণ সাবিনার মধ্যেও তো সেই পরকীয়া, সেই ইটিস পিটিস পরপুরুষে ডলাডলি। আরিফ তো আর তাকে বেশি সঙ্গ দেয় না, আমরা দেখেছি আরিফ আসলে যতটুকু প্রয়োজন ততটুকু দেয়। আরিফ বেশিরভাগ সময় তার বন্ধু বান্ধব তার লাইফটা সে অন্যভাবে এনজয় করে। সে যতটা তার প্রয়োজন বাইরের একটা মেয়ের সঙ্গে, একটা ছেলের সঙ্গে মেলামেশা, সেটা সে শেষ করে তবেই সে সাবিনার কাছে রাত্রে 12টা-1টার সময় আছে। তাই নিয়েও সাবিনা অনেকগুলা ভিডিও করেছে এবং বলেছে এগুলা নিয়ে যদি কথা বলি আপনাদের সঙ্গে সম্পর্ক মানে আপনারা অন্য দৃষ্টি থেকে দেখবেন, স্বামীর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আপনারা এটা ওটা অনেক রকম ভিডিও করেছে, সেগুলা বাদই দিলাম। মূল কথায় আসি মিমকে নিয়ে। মিম আসলে আজকের কথাগুলা মিমের খুব বিরহ ছিল। এই যে মিম বলেছে যে তাকে নিয়ে নাকি তার শ্বশুর বাড়ির লোকজন বলে থাকে যে টাকার জন্য এগুলা করেছে। খারাপ কি বলেছে? টাকার জন্যই তো তুমি করেছো, টাকার জন্য তুমি বিয়ে করেছো, টাকার জন্য তুমি বিয়ের এইসব দ্বিতীয় বিয়ে হওয়ার পরও তুমি কি করেছো, রং ঢং করে ছবি তুলেছো, এভাবে ওভাবে কন্টেন্ট তৈরি করেছো, কত রকমভাবে তুমি কত কি করেছো, সবই তো টাকার জন্য। তাহলে কেন বলবে না টাকার জন্য তুমি এসব করেছো? তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনকে চোরকি মতো ঘুরিয়েছো, বিয়ের সময় ব্যবহার করেছো। এগুলো নিয়ে আসলে তোমার শ্বশুরবাড়ির লোকজনের কোনো কমপ্লেন ছিল না, কিংবা তারা ভিডিওতে এসে বলেও নি। মিমি কিন্তু প্রথম শুরু করেছে। এই যে আজকে ব্যাপারটাও কিন্তু সবাই চেপে গিয়েছিল, যে যার মতো করে বলেছে। হ্যাঁ, তাকে অনেকেই বলেছে যে শারমিনকে যে জুতা খেতে গিয়েছে, বেহার মতো গিয়েছে, নির্লজ্জের মতো গিয়েছে, তারপর মুখ কালা করেছিল, ইত্যাদি ইত্যাদি বলেছে। সেই পরিপ্রেক্ষিতে শারমিন 2-1 লাইনে বুঝিয়ে দিয়েছে যে আমরা গিয়েছি আসলে খাতির করতে নয়, জাস্ট দেখা করতে, একটা ভালো সংবাদ এটা নিতে থাকতে যায়নি, কিংবা হাসি তামাশা করতে যায়নি। কিন্তু মিম কী ধরনের ভিডিও করলো? মিম বললো যে আমার শ্বশুরবাড়ির লোকজন আসছে, এই জন্য কি আমি নাচবো উঠে? তারাও নাচতে আসেনি, আমিও তাদের নিয়ে নাচতে যাইনি। কেউ শ্বশুরবাড়ির লোকজন আসলে না নাচানাচি করে না রে মিম। তোমার জন্য, মিমের নিজের জন্য মিমে আজ আলোচিত এই ফেসবুকে তার ব্যবহারে, তার চেহারার জন্য। মিম কালকে শ্বশুরবাড়ির লোকজন আসছে, এতটুকু আদর আপ্যায়ন নেই যতটা আদর আপ্যায়ন তার বাড়ির লোকজন, তার ওই যে ভুটকি বোন সাবিনা, তারপর ওই ভোলা তার মা আসলে যেসব আয়োজন করে মিনিমামটুকু ছিল না। শ্বশুরবাড়ির লোকজন আসছে, পারত তো উঠে সালাম দিতে, পারত তো জড়িয়ে ধরতে শারমিনকে। শারমিন তো তার নিজের চাচাতো বড় বোনকে পারত তো বলতে যে শারমিন তুই এসছিস, আমার খুব ভালো লাগছে, এই কথাগুলো একটু হেসে একটু চা আপ্যায়ন করতে, কিংবা একটু পেরেসে কিছু খাবার দাবার দিয়ে আপ্যায়ন করতে, শাশুড়িকে একটু না হয় জড়িয়ে ধরতে। তোমার বাড়িতে তারা আসছে, তুমি তাদের সঙ্গে আগে হেসে কথা বলবে। তোমার এখানে দুটো সম্পর্ক, একটা তোমার শ্বশুর বাড়ি, বর্তমানে যেটা সবচাইতে প্রাধান্য, শ্বশুর বাড়ির লোক এসছে তোমার অবশ্যই ওখানে তুমি যেহেতু ওখানে বসে বসে খাচ্ছ, সেহেতু তোমার বরকে তুমি অর্ডার দিতে পারতে যে হ্যাঁ তুমি অমুক জিনিস বের করে এনে তাদেরকে দাও, একটু চা আপ্যায়ন করো। তুমি না পারলেও তুমি হেসে তুমি শারমিনকে বলতে পারতে, শারমিন আপা অমুক জায়গায় চা করার ব্যবস্থা আছে, অমুক জায়গায় অমুক খাবার আছে, আমি ব্রানি করেছি, আপনারা যদি খেতে চান। খুকি ভাবি খাচ্ছে, প্লিজ, আমি নড়াচড়া করতে পারি না, আমি অসুস্থ মানুষ, আপনারা একটু বেড়ে চেড়ে খান। তুমি তাদের সঙ্গে কথাই বলনি, আবার আসছো তাদের দুর্নাম বলতে, আর বলছো কি কেঁদে কেঁদে বারবার শারমিনকে ঠেসে ঠেসে কথা বলছো। শারমিন তো তোমাকে নিয়ে খোঁচাখুচি করেনি, তুমি করেছো। হ্যাঁ মিম, তুমি করেছো যত খোঁচাখুচি। আর আজ সাধু বনে যাচ্ছ তুমি। ওই যে কাইল্লা পাড়া, ওই কাইল্লা বেলাল, ওইটা হলো সবচেয়ে বড় হারামি। তাকে বলছো কি যে তাকে তোমাকে নিয়ে সে টাকা ইনকামের জন্য এটা ওটা ভিডিও করছে, হাজার হাজার ভিডিও করছে। কত হাজার ভিডিও তাদের আছে দেখলাম তো, এক একজনের 1K 2K ভিডিও তারা এ পর্যন্ত ছেড়েছে। সে হাজার হাজার ভিডিওর মধ্যে 10টা ভিডিও তো তোমার নামে নেই, তুমিও
তাদের নামে যেভাবে খুঁচিয়েছ, তারাও পাল্টা সেভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও দিয়েছে। তাহলে কিভাবে বললে যে তোমাকে নিয়ে তারা ইনকাম করেছে? আমি তো মনে করি তোমাকে নিয়ে নয়, তুমি তাদেরকে নিয়ে ইনকাম করার জন্য তুমি তোমার ভিডিওতে সবসময় খোঁচাখুচি করিয়েছ, আর সেই খোঁচাখুচির লাইটা তারা পেয়েছে। আর ওই যে কেচো খবিশ বেলাল, ওর কথা কি বলবো? ও তো শুধু ওর দেহের রোগ নয়, ওর মাথায়ও সমস্যা আছে, যে নিজের বউকেই বিক্রি করছে সে, আর চাচাতো বোন আর ওই যে ভাইয়ের বউ, এগুলো তার বোধ শক্তি আছে, তা না হলে নিচতলায় থেকে সে ধাওয়া খেয়ে চলে আসছে, তোমরা উপরে বসে বসে তাকে একটু ফোনও দাওনি। সেই বাড়িতে আবার সে কি বললো, মিথ্যা বলে সবাইকে তোমার এই বাড়িতে, গ্রামের বাড়িতে ঢোকালো। ও লজ্জা শরম, ওর কথা বলে তোমার কি হবে? ভাষণ নাই বা মানো, তোমারই তো চাচাতো বোন, তোমাদের মতোই তো খুব, চাচাতো বোন না ভাই, চাচাতো ভাই তো ওই বেলাল, তোমাদের মতোই খবিশ, তোমাদের মতোই 2 নাম্বারি, তোমাদের মতোই বদমাইশ, তোমাদের মতোই ওর মধ্যে মিথ্যাচার ভরা। তাই ওকে কিছু বলতে হলে প্রথমে তোমাদের বংশের উপর থুতু ফেলতে হবে। তোমরা একই বংশের, একই কালচারের লোক, তাই কাকে কি দোষ দিবে? শুরুটা তোমরা করেছো, তুমি করেছো, শেষটা ওরা করে, এই তো। কিন্তু এই যে মিম যা বলছে, মিম যা বললো আজ, এর গভীর যদি মিম ভাবতে যায় কিংবা ভিউয়ার্সরা যদি ভাবে, তাহলে কিন্তু কথাটা এমনই দাঁড়ায়, শারমিনের বিরহে ভুগছে মিম। মিম প্রেমে পড়ে গিয়েছিল শারমিনের, বারবার সে কথা বলেছে। প্রেমিকের মতো শারমিন আচরণ করত, আর শারমিনের টানেই কিন্তু সে ঢাকা শহরে গিয়েছিল। শারমিন যখন বিয়ে করলো, শারমিন যখন তাকে পাত্তা দিল না, তখন সে আবার ওখান থেকে বেরিয়ে আসলো। হয়তো তাদের মধ্যে এমন কথা ছিল, বাবু একটা থাকবে, জাস্ট হলো স্বামীর সাপোর্ট, কিন্তু ভিতরে ভিতরে শারমিন এবং মিমের যে গভীর প্রেম চলছে সেগুলো চলতে থাকবে। বাট হঠাৎ করে শারমিন বিয়ে করাতে, শারমিন চালাক বুঝে রাজের ঘাড়ে ওঠাতে মিমের মাথা ঠিক থাকলো না। মিম তাই অবশেষে ছলে বলে কৌশলে কী করলো, ঢাকা থেকে চলে আসলো। মিম মেনেই নিতে পারছে না শারমিনের এই সংসার, শারমিনের বিরহ, শারমিনের সাথে তার সম্পর্কটা ভেঙে যাওয়া, অর্থাৎ তার সঙ্গে শারমিনের সমকামিতার যে সম্পর্ক ছিল, আজ মিমের কথায় স্পষ্টভাবে তা ভেসে উঠেছে। আর হ্যাঁ বন্ধুরা, দেখলাম যে আজ সাকিবের বাবা মা সাকিবের ছেলেকে আংটি দিয়েছে। তো সেখানে ওই যে তিশা, নানি তিশা অর্থাৎ ম্যাডাম বুড়ি তিশা, সে কী করছে, সে এটাকে ইনসাল্ট করে বললো যে চেনটা, আংটিটা কি বিয়াই আপনার জন্য বানিয়েছিলেন, সেটা দিয়েছেন, আপনি তো খুব চালাক। আরে ভাই, তোমাদের মতো তো ওই লোককে ইউটিউবে দেখিয়ে ব্যবসা করে সেই টাকা দিয়ে চেন, তুমি এই নাতি দেখিয়ে তোমরা এই কয়দিনে যে কয় লাখ টাকা ইনকাম করেছো, সে কয় লাখ টাকার 3 ভাগের 1 ভাগও কিন্তু ছেলেকে, অর্থাৎ তানজিলার ছেলেকে উপহার দাওনি। আর ওই লোক নিজের অর্জিত টাকায়, নিজের বানানো টাকার আংটি গিফট করেছে, আর আংটিটার ওজনও কিন্তু তোমাদের ওই চেন সমান। তোমাদের চেন বারবার কত আনা সেটা কিন্তু একবারও বলনি, বারবার মডেলের কথা বলছিলে। আর মডেলওয়ালা ওসব চেন 4 আনা 5 আনার মধ্যে হয়ে যায়, 5 আনার মধ্যে ও ধরনের চেন হয়ে যায়। আর ওই যে আংটিটা দেখিয়েছে না, আংটিটার ওজনও প্রায় 5 আনা। তাহলে তোমাদের দেওয়া চেন আর আংটির মধ্যে পার্থক্য কী ছিল, যে এ ধরনের খোঁচা মেরে কথা বলছো যে বিয়ের বানানো আংটিটাই কে দিল? এটাই তো ঐতিহ্য। দাদার কত বড় মন হলে নিজের ব্যবহারের জিনিস, নিজের পছন্দের জিনিস সেটা নাতিকে উপহার দেয়। এটা যদি গভীরতা ভাবতে, তাহলে আর এ ধরনের কথা বলতে না। আর ওদিকে তো মানে কি বলবো, নিচতলায় মোটামুটি বসত বাড়ি তৈরি করে ফেলেছে সাবিনা আর সাবিনার বড় ভাবি। হ্যাঁ, কাল্লা পাতিল, সে কিন্তু ওই যে নিচেই রান্নাবান্না শুরু করে দিয়েছে। দেখলাম যে তিশাকে রান্নাবান্না করে খাওয়াচ্ছে, আবার দেখলাম বলছে আখি যা জানে আপাও তা জানে না, সেটাও বলছে ওই কাল্লা পাতিল। শারমিন অর্থাৎ শাহিনের বউ, সে বলছে, আমি বারবার কাল্লা পাতিল বলছি বলে আপনারা মাইন্ড করেন না, আমি ওর আচরণে বলছি। ওই মহিলার নাকি কলেজে উঠেছে, অনার্স পড়ছে, ওর মধ্যে শিক্ষা জ্ঞান আছে, কিন্তু থাকলে ওর মধ্যে সম্মান নেই। ওর মধ্যে সম্মান থাকলে ও তিশার বাড়িতে এসে এভাবে চাকরানিগিরি করতো না। তানজিলার ছেলেকে এভাবে সে সোনার চেন দিত না, যেখানে নিজের ভাইয়ের মানে বউকে কিংবা ভাইয়ের মেয়েকে কিছু না দিয়ে সে চামচাগিরি করছে তিশার। কেন? কারণ চামচাগিরি করে কেউ কখনো উপরে উঠতে পারে না। ক্ষণিকের হয়তো বা মন
জয় করতে পারে। হ্যাঁ, মন জয় তাও কিন্তু বাপ্পির হয়নি। বাপ্পি কিন্তু এই যে মানে শাহিনের বউ কিন্তু একটা জিনিস ভালো, সে কিন্তু পরপুরুষের সঙ্গে খুব একটা মেলামেশা করে না। বাপ্পিটা এদেরকে নিয়ে ওই মাতামাতি করে না, জাস্ট দূরে দাঁড়িয়ে মিচকে হাসে দেখে। তো এগুলো আসলে বাপ্পি পছন্দ করে না। বাপ্পি চায় তাকে নিয়ে একটু ডলাডলি করবে, তাকে নিয়ে একটু ঘষাঘষি করবে, তাকে নিয়ে একটু রঙ্গতামশা করবে। এগুলা করতে পারে না বিধায় বাপ্পি কিন্তু এই যে বড় বউটাকে তেমন পছন্দ করে না, যতটা করে ওই খুকি কুটনিকে। হ্যাঁ, খুকি কুটনিকে যথেষ্ট পছন্দ করে, ঠিক যেমন মিমকে পছন্দ করে। মিম আবার দুলাভাই এই যে বাপ্পি বলতে পাগল, বাপ্পির সঙ্গে নাচ গান ডলাডলি উঁচাউচি মিষ্টি খাওয়া খাইয়ে। আর হ্যাঁ, সেদিন দেখলাম যে একটা টিকটকে মিষ্টি এনে বলছে কালা গু খাবি না সাদা গু খাবি। আসলে এদের মানে একটা বুড়ি বয়সী মহিলা খাবার নিয়ে কিভাবে ইনসাল্ট করছে। টিকটকে তো কত কিছুই ঘটে, টিকটকে তো কত কথাই বলে, সব কথাই কি সবাইকে মানায়? একটা বুড়ি যদি এ ধরনের টিকটকের কথা, এ ধরনের কন্টেন্ট তৈরি করে, এ ধরনের ভিডিও তৈরি করে, হোক সেটা টাইমলাইনের ভিডিও, হোক সেটা যত মানে পপুলারিটি ভিডিও, সেটা কি সবাইকে মানায়? এখন এই বুড়ি তিশা সে মিষ্টি এনে দেখাচ্ছে যে কালা গু খাবি না সাদা গু খাবি। এটা আসলে আমার মাথায় আসে না কি ধরনের কথা। তো চলে আসি আবার শারমিনের কথায়। শারমিনও কিন্তু একটা ভিডিও ছেড়েছে, সেখানে সে বলেছে যে মিমের বাসায় আমরা গিয়েছি, আমরা জাস্ট দেখা করার দরকার, দেখা করে চলে আসছি, কথা বলা না বলা সেটা তার ব্যাপার, মেনে নিয়েছি যে এটুকু পর্যন্ত ঠিকঠাক ছিল। বাট পরবর্তীতে শারমিন একটা কথা বললো যে সে জানতো না যে ঢাকা থেকে সে আসছে জমি কিনতে। সে মূলত আসছে তার ভাইয়ের জমি রেজিস্ট্রি হবে, বিরাট একটা অংশ তার ভাইকে সে দিয়েছে টাকার ভাগ, তাই তার ভাই চাইছে যে এই জমির অর্ধেক অংশ তার নামে থাক। তো আসলে এই ধরনের মিথ্যা দর্শকদের আর কতদিন বলবে এরা। মিম একটা কথা ঠিক বলেছে, এরা মিথ্যাবাদী, মিমও মিথ্যাবাদী, কারণ একই বংশের। তো আমি আবারও বলছি, একই বংশের এরা, একজন আরেকজনকে মিথ্যাবাদী বলছে, কিন্তু এরা যদি গোড়ায় হাত দেয় প্রত্যেকেই মিথ্যাবাদী। যেমন শারমিন কিন্তু জমি কিন্তু এই আভাস আমরা বহু আগে পেয়েছি। আপনাদের অবশ্যই মনে আছে যে রাজ একটা ভিডিও করেছিল, তার বাইক বিক্রি করে দিয়েছে, পুরানো বাইকটা, যেটা শারমিন গিফট করেছিল রাজকে, এবং বলেছিল যে শারমিন একটা সুখবর দিবে, এই টাকা আসলে একটা ভালো কাজে যাচ্ছে, যেটা আপনারা চাচ্ছেন সেই ধরনের কাজই করতে চাচ্ছে, শারমিনের নামে হবে, যেটা শারমিন নিজেই আপনাদেরকে জানাবে সময় হলে। তো পরবর্তীতে তারা বিভিন্নভাবে অ্যাভয়েড করেছে, কিন্তু তখন কিন্তু অনেকেই লিখেছে, শুধু তখন ওরাই নয়, আমিও তখন একটা ভিডিও দিয়েছিলাম যে শারমিন হলো জমি কিনতে যাচ্ছে, এই জমি কেনার টাকায় এই বাইকের টাকা বিক্রি করে দিয়েছে, এবং শারমিনেও বলেছে তার শ্বশুর শাশুড়ি অনেকভাবে তাকে হেল্প করেছে। তো আমরা তো জানি যে এই জমি কেনার প্ল্যানটা আরও কয়েক মাস আগ থেকে হচ্ছে, কোরবানিরও অনেক আগ থেকে প্ল্যান চলছে, এবং শারমিন নিজেও জানে যে ওই জমি সে আর তার বড় ভাই মিলে কিনছে। তাহলে শারমিন হঠাৎ করে এসে এই যে ক্যামেরাতে যে কথাগুলো বলল যে সে জানতো না জমি তার নামে হবে, তাই সে তার শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে আসেনি, এই কথাগুলো, এই গল্পগুলো যদি এখন বলেও আমরা কেন বিশ্বাস করব? কারণ কথাগুলো তো আমরা বহু আগ থেকে জানি। জমিতে এই যে জমি, সেটা শারমিনের পাশাপাশি বেলালও কিনছে, বেলালের পাশাপাশি শারমিনও কিনছে একই জমি দুই ভাই বোন মিলে কিনছে। তাহলে শারমিনের এই মিথ্যাচারের জন্য আমাদের কি উচিত না শারমিনের ভিডিওগুলো বয়কট করা? শারমিনকে সাপোর্ট না করে রাজ কি বলছে সেদিকে ফলো করা? দেখা যাক রাজ কি বলে। রাজ কি বলবে যে সে জানতো না আসলেই? যদি বলে থাকে রাজ, তাহলে বলবো তারা প্ল্যান করেই কন্টেন্ট তৈরি করেছে। কারণ রাজ যদিও বলে যে হ্যাঁ সত্যি আমরা জানতাম না, হুট করে জমি কিনেছে, তাহলে বলবো যে রাজও মিথ্যাবাদী, রাজও মিথ্যা কথা বলছে। কারণ রাজের ভিডিও, রাজের বাইক কেনার, রাজের কথাতেই আমরা জানতে পেরেছি যে আরও কয়েক মাস আগেই যে জমি কিনতে যাচ্ছে শারমিন। আর যদি সেটা মিথ্যা বলে, আর যদি বলে যে তারা জানতো না, হুট করে এই সিদ্ধান্ত হয়েছে, আমরা কিছুতেই এটা মেনে নিব না, মানতে পারবো না। আমার বিগত ভিডিওগুলো আপনারা দেখে আসলে, অর্থাৎ কোরবানির আগে যে ভিডিওটা যে ওরা ছেড়েছিল যে বাইক বিক্রি করে দিয়েছে, তার পরপরই আমি ভিডিওটা দিয়েছিলাম, সেটা আপনারা যদি ফলো করেন দেখে আসবেন। ওখানে আমি বলেছিলাম শারমিন জমি কিনতে যাচ্ছে। তাহলে কেন আজ এ ধরনের মিথ্যা কথা শারমিন বলছে? আর ওদিকে বাপ্পি তার মেয়ে, অর্থাৎ তার কথিত পালিত মেয়ে তানজিলাকে বাসায় আনার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তো মেয়েকে কবে দিবেন, মেয়ে ইত্যাদি ইত্যাদি কথা বলছে, সাথে এও বলছে দাদিরাও যাবে, দাদিরাও থাকবে। দাদিরা কেন আসবে? তার মানে তার মেয়ে আসবে, 2-4 দিনে বেশি থাকবে না, দাদিরা সাথে আসবে। কারণ তার বউ এসব লেন্ডি বেন্ডি পালতে পারবে না, কাঁথা কাপড় ধুতে পারবে না। দাদি ওই যে ক্ষণিকের জন্য একটু কোলে নিয়ে যদি ভিডিও করতে হয়, টিকটক করতে হয়,
রিলস করতে হয়, শর্ট ভিডিও করতে হয়, সেটুকু করবে। বাকিটা দায়িত্ব দাদিদের। ওই যে দাদিরা আসবে, তাদের রান্নাবান্না করবে, তাদের জন্য উদরপিণ্ডি রাঁধতে থাকবে, এগুলো আসলে তিশার সহ্য হয় না। ঠিক যেমন এখন ওই যে সাবিনা আসছে, সাবিনা জঙ্গল তুলে এনে রান্না করছে, জঙ্গলে প্রতিদিন চলে যায়, কি রান্না করা যায় সেগুলা তুলে তুলে এনে আলু ভর্তা করে, ওই যে বড় ভাবি ভাত রান্না করছে, সেগুলা করে টুরে মোটামুটি নিজেরা নিজেদের মতো চলে। তিশা এসব ধার ধারে না। আর তিশা ফ্রিজ খোলাও নিষেধ, ওখানে মাছ মাংস যা কিছু আছে ওগুলো তানির জন্য একটু রান্না করে, সেটা প্লেট নিয়ে বসে, আর সেই প্লেটে সবাই ওই যে এক টুকরো হাত বাড়িয়ে বাড়িয়ে একটু একটু মুখে দেয়। এটাই হলো এদের আপ্যায়ন, এটাই হলো এদের মেহমানদারি সিস্টেম। হ্যাঁ, আপনারা দেখেছেন কি এ কয়দিনে ওই যে মরিয়মের চেহারাটা কেমন শুকিয়ে গিয়েছে? কারণ মরিয়ম যে পরিমাণ খায় না বাড়িতে, সেই পরিমাণ খাদ্য পাচ্ছে না। এখানে এসে ওই যে একটা রুটি একটা প্লেটে কোনো রকম সবাই মিলে খাওয়া, সকালে ওই যে সাদা খিচুড়ি, কি যেন মুসুরের ডালের ওসব মিলাই ঝিলাই পরিষ্কার না করে কি সব খিচুড়ি কোনো রকম ভর্তা দিয়ে খাওয়ানোর পর জঙ্গল থেকে ওই যে শাক পাতা তুলে আনে, জঙ্গলের পাতা টাতা তুলে এনে আলু ভর্তা সিদ্ধ করে